তুমি নিশ্চয়ই সেই মানিক চাঁদ। একটু দাঁড়াও দেখি, দাঁড়াও। বাচ্চা বার করে একটু আদর করে দি। হ্যাঁ, চমৎকার। এমন সুন্দর বানানের জ্ঞান, কেন ভর্তি হলে এই স্কুলে? হ্যাঁ, এই বানানের জ্ঞান নিয়ে, বাংলা ভাষার জ্ঞান নিয়ে তুমি ওপরের ক্লাসে উঠবে? এখানে তো দেখা যাচ্ছে যে 4th ক্লাসে তোমার নামটা শিলমোহর দিয়ে নাম ডাকার খাতায় একেবারে ছেপে দিতে হবে। এসো দেখি, একটু বেরিয়ে এসো, একটু আদর করে দিয়েছো। এ কেমন পোশাক? জামাখানা এত বড়ই বা কেন? এ কেমন কেতা? আগে ফুল দাদার। চুপ! অর্বাচীনের দল। এই যে মানিক চাঁদ, তা তুমি ফুলদাদার জামা পরে স্কুলে এসেছো কেন? আগে আমার নেই। নেই মানে? কি স্কুলটা কি রসিকতা করার জায়গা নাকি? হ্যাঁ, এ তো কালকেও তো শুনলাম নাকি তুমি সাহেব শুভ সেজে এসেছিলে, তো আজকে কি হলো? আমি আর সাহেবী পোশাক পরবো না ঠিক করেছি। অকাল পক্ষ। কেন সাহেবী পোশাক পরবে না কেন? আগে নিজেদের পোশাক পরবো বলে। বাঙালি ছাত্ররা সকলে তো তাই পরে। অর্বাচীন, বাংলা ভাষায় এই জ্ঞান নিয়ে তুমি নিজেদের পোশাক পরে বাঙালি সাজবে? বাংলা কবিতা একটা গোটা মুখস্থ বলতে পারবে? সে বেলায় তো বেখোমাটা দরকার। আরে চুপ, অর্বাচীনের দল। স্কুলের নাম ডোবাতে এসেছে। আচ্ছা বল দেখি, রবি ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গটা বল। নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দ্বার। বাংলায় লেখা। আমি তো বাংলাটা ভালো পড়তে পারি না, কি করে পড়বো তাহলে আমি? নিজের মাতৃভাষা জানিস না? তাহলে তাহলে দেশের লোকের প্রাণের ভাষা বুঝবি কি করে তুই? হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কি হে শুনলে? পারবে এমন চারুর মতন বলতে? চারু, খাতাগুলো সকলকে দিয়ে দিস। অর্বাচীন, খুব সুন্দর কবিতা বলেছো তুমি, আমার খুব ভালো লেগেছে। আমি যদি তোমার মতো কবিতা বলতে পারতাম। তোর মতো কবিতা বলবে নাকি চারু? কি সুন্দর কবিতা বললো চারুচন্দ্র, কি ভালো লাগলো আমার। কত কিছু জানি না আমি। আমাকে এইসব কবিতা, বাংলা বানান, সংস্কৃত সব শিখতে হবে। যত সময় লাগে লাগুক, আমি শিখব। উত্তিষ্ঠত, জাগ্রত। প্রাপ্য বরান্নি বোধ হতো। ওঠো, জাগো, লক্ষ্যের দিকে এগিয়ে যাও। লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। কথাগুলো কার তুমি জানো সুভাষ? স্বামী বিবেকানন্দ। তুমি জানো? তুমি পড়েছো? আগে
কলকাতায় গিয়ে এক সাধু মহারাজ আমাকে এই মন্ত্রটা বলেছিলেন, আমার একটা বইও দিয়েছিলেন। কিন্তু যেহেতু বাংলাটা আমি পড়তে পারি না, বইটাও পড়তে পারিনি। কিন্তু এবারে তো পড়তে হবে। তোমার এখন লক্ষ্য কি বলো তো সুভাষ, যেখানে না পৌঁছানো পর্যন্ত তুমি থামতে পারবে না? আমায় দেশের মানুষকে জানতে হবে, দেশকে জানতে হবে, প্রকৃতিকে জানতে হবে, বাংলা সংস্কৃত সব শিখতে হবে। ওই বইটাও পড়তে হবে মাস্টার মশাই। এবার আমি লক্ষ্যে পৌঁছবই। পারবে সুভাষ, আমার স্থির বিশ্বাস তুমি পারবে। তোমার মুখ, চোখ, পোশাক সব বলছে তুমি পারবে। দেখো সুভাষ, যদি কখনো ধাক্কাও লাগে থেমো না। লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত তুমি থেমো না। জয় তোমার নিশ্চিত হবে সুভাষ। লক্ষ্যে তুমি একদিন ঠিক পৌঁছে যাবে সুভাষ। আমি মন থেকে বলছি, তুই খুব সুখী হবি। তোর হয়তো মনে হচ্ছে তোর বাবা দাদা যেরকম মানুষ, মন মতো সেরকম নয়। তুই যেরকম স্বদেশীদের পছন্দ করিস, করুণা করিস, মন মতো হয়তো সেটা করে না। কিন্তু বিশ্বাস কর মা, এই সমস্ত দিয়ে না জীবন চলে না। সব থেকে বড় কথা হলো, তুই যেরকম ভাবে আমাদের কাছে বড় হয়েছিস স্বাধীনভাবে, ঠিক সেরকম ভাবে থাকতে পারবি। মন মতো কোনো বাধাই দেবে না। ললিতা দেবী তো নিজে বললেন যে উনি বিশ্বাস করেন মেয়েদের নিজস্ব মতামত থাকা উচিত। ব্যাস, তাহলে তুই যখন তখন আমাদের বাড়িতে আসতে পারবি, কোনো বাধাই থাকবে না। এসব কথা তুমি আমাকে কেন বলছো মা? বলছি তার কারণ, মনমতো আজকে আংটি দিয়ে তোকে বিয়ের কথা পাকা করতে চায়। আমি মানছি যে এটা একেবারেই বিলিতি কায়দা, বিলিতি রেওয়াজ, কিন্তু সেটা তো দোষের কিছু নয়, বল? ওমা, আপত্তি করিস না, আর মুখের উপর এমন কোনো কথা বলে দিস না যেটা খারাপ শোনায়। আমি আবার ওই দিকটা দেখি ঠাকুর কদ্দূর কি করলো। তুই আর বাদ বাকি কি বাকি আছে একটু তৈরি হয়ে নে মা, তাড়াতাড়ি। হ্যাঁ, কিছু বলতে এসেছো দাদা? যে মানুষটা না দেখে বুঝতে পারে কে এসেছে, যার এত বোধ, সে নিজের মনটাকে বুঝতে পারছে না একবারও। বিভা, আমি তোকে কিচ্ছু বলতে চাই না, শুধু একটা কথা বলতে চাই। একটু পরে বিয়ের পাকা কথা হয়ে যাবে।
তারপর বিলিতি মতে আংটি দান হবে, বিয়ের দিনক্ষণ ঠিক হবে। তুই কিন্তু চাইলেও আর সিদ্ধান্তটা বদল করার কোনো সুযোগ পাবি না। বাবা আমাকে বলতে বললেন, আজ তুই যেন সেইটাই করিস যেটা তোর মন থেকে ইচ্ছে করছে, কারোর কথা যেন না ভাবিস। তুই যেটা ঠিক করবি আমরা আমরা সবাই সেটাকে সমর্থন করব। তোকে এইভাবে কষ্ট পেতে আর দেখতে পাচ্ছি না বিভা। বিভা, এইটাই শেষ সুযোগ, আর সময় নেই। এসো বাবা এসো। বিলিতি কায়দায় আংটি দানের অনুষ্ঠান আমি তো মানলুম, কিন্তু একটু বাঙালি ভাতে শাকও বাজিয়ে নিলুম। এসো এসো এসো, বসো। আচ্ছা ললিতা দেবী, মনমতো তো আমাদের জামাই হতে চলেছে, তো শাক বাজানোতে কি কোনো আপত্তি আছে বলুন? আপনি যা বলবেন। আন্টি, বিভা। হ্যাঁ, বিভা তো আসবে, এক্ষুনি আসবে। তার আগে এই শরবত মিষ্টি মুখ একটু করতে হবে তো, কি বলেন? আয় অজিত, এদিকে আয় না। আমি যে একটা জিনিস বুঝতেই পারছি না, তোর বন্ধু তো আমাদের বাড়িতে আগেও কতবার এসছে, এখন কেন এত লজ্জা পাচ্ছে বলতো? মা, বিভা। হ্যাঁ বিভা, ও বিভা, এই তো বিভা মা এসে গেছে, তোমার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। এসো বিভা মা। প্লিজ। ক্ষমা করবেন, আমার পক্ষে এই অনুষ্ঠানে যোগ দেওয়াটা সম্ভব হলো না। এই বিয়ে আমি মেনে নিতে পারবো না। আসলে আমি তো খুব সাধারণ একজন বাঙালি মেয়ে, নিজের দেশকে খুব ভালোবাসি। তাই বিদেশে গিয়ে আপনার মতো করে বিদেশি চিন্তাধারায় নিজেকে ঠিক মানিয়ে নিতে পারবো না। এই অপমানের তো কোনো দরকার ছিল না ভাই। মনমতো, আমরা এখনই কলকাতা রওনা দেব। যাও গিয়ে গাড়ি ডাকো। না না মা, কিছু একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। বিভা, বিভা তুমি আমার কথাটা শোনো। বিভাকে একটু একলা থাকতে দাও ভাই। বিভা, ঘরে যা। বাবা, আপনি ওনাদের সঙ্গে কথা বলবেন না, আমি কথা বলবো। কি বলবে অজিত? আমি এখানে ম্যারেজের জন্য রেডি হয়ে এলাম, আর এখন এসব কি হচ্ছে? আন্টি, আপনি কিছু বলুন।
আংটিটা পেতেন না। আমি মাকে কষ্ট দিতে চাইনি দাদা। আমি তো জানি সে কথা। আরে মা এখন কষ্ট পেয়েছে ঠিক কথা, কিন্তু পরে তোকে অসুখী দেখলে মা তো আরো বেশি কষ্ট পেতেন। আর এই কথা তো অস্বীকার করা যায় না যে মনমথকে বিয়ে করলে তুই সুখী হতিস না। বল। দাদা, ওনারা চলে গেছেন। যাবেন, বাবা কথা বলছেন। তুই চল আমার সঙ্গে। কোথায়? আমি যেখানে নিয়ে যাব সেখানে। চল চল চল, ওঠ ওঠ ওঠ। আর একদম কান্নাকাটি না, ওঠ চল। এ আয়। এই বাজারটা কিন্তু বেশ, ওই দেখ পুরীর খাঁজা। আয়। আচ্ছা দাদা, মন্দিরে যাওয়ার রাস্তাটা কি এইদিকেই? ঠিক আছে চল। বলছিলাম, মন্দিরে অন্য সময় গেলে হতো না? তুই কিন্তু আমায় কথা দিয়েছিস আমার সঙ্গে যাবি। চল। পারে এই গামছাড়া দেখেছিস বিবা, দারুণ না? এই দেখ, নেবো নাকি এটা? তোর তো এরকম হাতে গড়া জিনিস বেশ পছন্দ, কি বলিস? আচ্ছা দাদা, এইরকম আর গামছা হবে? এই গামছাটাও কিন্তু না না, বেশ ভালো। হবে না, তোর মায়ের জন্য প্রসাদ নিয়ে যেতে হবে। আরে সতীশ বাবু, আপনারা এই পথে মন্দিরের দিকে যাচ্ছেন নাকি? হ্যাঁ, বাবা বললেন মন্দিরটা একবার ঘুরে আসতে। বেশ তো, আমি আর বিবাহ মন্দিরের দিকে যাচ্ছিলাম। চলুন তবে একসঙ্গে যাওয়া যায়। হ্যাঁ, সে যাওয়া যেতেই পারে। কি বলিস শরৎ? ও ও, আপনাদের তো আসল কথাটাই বলা হয়নি। আজ মনমতো বিলিতি কায়দায় আংটি পরানোর আগেই বিভা কিন্তু নিজে থেকেই বিয়েটা করবে না বলে ওকে জানিয়ে দিয়েছে। আমি আজ খুব খুশি। দাদা, আমি বাড়ি গেলাম। এই শরৎ, এই শরৎ, শরৎ, ঘাবড়াবেন না অজিত বাবু, আমাদের শুধু কর্ম করে যেতে হবে, যাতে কর্মফল এরা ভোগ করতে পারে। কি বুঝলেন? একেবারে ঠিক বলেছেন। নিচ্ছি নিচ্ছি। তাহলে মন্দিরের সামনে ওদের দেখা হবে, বুঝলেন? বিবামাকে নিয়ে অজিত চলে গেছে, শরৎ আর সতীশও কি ওই পথেই গেছে, তাই তো? বেশি মিষ্টি রসগোল্লা এসব কিন্তু একদম নয়। এসব দেখলে তো আবার আপনার বাপ, কি হলো মশাই, থামলেন কেন? আরে নিন নিন। ও, গিন্নির বারণ আছে বুঝি? আরে তিনি তো আর এখানে নেই। আরে মশাই, তাদের দিব্য দৃষ্টি থাকে। যাই হোক, বলছি অক্ষয়বাবু, ওই ঘটনার পর বৌঠানের কি অবস্থা? আপনি তাকে সবটা বুঝিয়ে বলেছেন তো? তিনি একেবারে চুপ করে গেছে। একটু ধাক্কাটা সামলে উঠুক, তারপর আমি তাকে বোঝাবো। এখন বোঝাতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে। কিন্তু জানকী বাবু, কটকের বাড়িতে কি হবে? সেটাই তো ভাবছি অক্ষয়বাবু। শরৎ তার মায়ের সামনে কথাখানা বলবে কিনা। না না জানকী বাবু, আমার ধারণা আজকের কাণ্ডের পরে শরৎ তার অভিমতটা জানাবে। এই যে বিভা, ও যে এতখানি সাহস দেখাতে পারবে এ তো স্বপ্নেও ভাবতে পারিনি আমি। আমি যত আপনাকে দেখছি মশাই, তত অবাক হয়ে যাচ্ছি, বুঝলেন? আপনি এটাও বুঝে গেলেন যে শরৎ তার মায়ের সামনে কথাখানা বলবে, মুখ খুলবে। তবে পুরীতে ছেলে মেয়েদের নিয়ে আসার বুদ্ধিটা যখন কাজে এলো, তখন আশা করি দ্বিতীয় বুদ্ধিটাও কাজে আসবে। তাহলে এবার আপনি কটকে নিজে এসে কথা বলুন। তবে হ্যাঁ অক্ষয়বাবু, এই পুরীতে যে এত কাণ্ড ঘটলো, এগুলো কিন্তু এক্ষুনি কাউকে বলার কোনো প্রয়োজন নেই। না না, একদম নয়। তারপরে না হয় আমি শরৎকে তার মায়ের সামনে তার মতামত। কে?
কে ওখানে?